প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি পেন খন্দকার, সহকারী অধ্যাপক, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো আমি ব্যবস্থাপনা আমার দ্বিতীয় বর্ষের সমষ্টিক অর্থনীতি কোর্স নিচ্ছি। আমরা এর আগে 8টি লেকচার আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করবো আমাদের নবম লেকচার, যে অধ্যায়ের নাম আর্থিক নীতি ও রাজস্ব নীতি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি মনোযোগ সহকারে শোনো তাহলে তোমরা আজকে ক্লাস থেকে আর্থিক নীতি রাজস্ব নীতি সম্পর্কে ভাবে ধারণা পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমরা কখন না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসে চলে যাই। আমরা যে অধ্যায় আলোচনা করবো সে অধ্যায়ের নাম আর্থিক নীতি ও রাজস্ব নীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে জানার চেষ্টা করব যে আর্থিক নীতি কি। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আজকের এই প্রথম যে পয়েন্টটি আমরা জানার চেষ্টা করবো আর্থিক নীতি, সেটা দেখি। সেটা দেখতে পাচ্ছি, অর্থের যোগান নিয়ন্ত্রণের জন্য সরকার ও আর্থিক কর্তৃপক্ষ, কেন্দ্রীয় ব্যাংক যেসব নীতিমালা গ্রহণ করে তাকে আর্থিক নীতি বলে। অর্থের যোগান নিয়ন্ত্রণের জন্য সরকার ও আর্থিক কর্তৃপক্ষ বলতে এখানে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক যেসব নীতিমালা গ্রহণ করে তাকে আর্থিক নীতি বলে। অর্থাৎ অর্থের যোগান নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ মানে এমন না যে নিয়ন্ত্রণ অনেকে মনে করে যে কমানো, শুধু কমানো না, কিন্তু এটা কমানো, বাড়ানো এবং ঋণের ব্যবস্থাপনা নীতিকে আর্থিক নীতি বলে। অর্থের যোগান নিয়ন্ত্রণ তার মানে হচ্ছে কমানো বা বাড়ানো, এবং ঋণের ব্যবস্থাপনা নীতিকে আর্থিক নীতি বলে। তো শিক্ষার্থীবৃন্দু, আমাদের আরেকটু খেয়াল করি, অর্থ ঋণের যোগান বাড়ালে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে, আবার অর্থ ঋণের পরিমাণ কমালে অর্থনীতিতে মন্দাবস্থা বা বেকারত্ব দেখা দিতে পারে। তাই অর্থ ঋণের যোগানকে একটি কাঙ্ক্ষিত পরিমাণ নির্দিষ্ট লক্ষ্যে নিয়ন্ত্রণ করা দরকার। এই লক্ষ্য বাস্তবায়নে সরকার ও আর্থিক কর্তৃপক্ষ যেমন নীতিমালা গ্রহণ করে তার যেসব নীতিমালা গ্রহণ করে তার সমষ্টিকেই বলা হচ্ছিল আর্থিক নীতিমালা, আর্থিক নীতি। তাহলে আমরা কি জানলাম শিক্ষার্থীবৃন্দ, যে অর্থের যোগান নিয়ন্ত্রণ করার জন্য সরকার যে আর্থিক প্রতিষ্ঠান, যে আর্থিক প্রতিষ্ঠান বলতে কেন্দ্রীয় ব্যাংক যে নীতিমালা গ্রহণ করে তাকে আর্থিক নীতি বলে। অর্থের যোগান নিয়ন্ত্রণ মানে কেমন না যে শুধু কমানো, তা না, কমানো বা বাড়ানো, এবং ঋণের ব্যবস্থাপনা নীতিকে আর্থিক নীতি বলে। আরেকটা বিষয় জানা গেল। আরেকটা হলো যে অর্থ ঋণের যোগান বাড়ালে অর্থনীতি কি হতে পারে, মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে, আবার কম হলে মন্দা অবস্থা বা বেকারত্ব দেখা দিতে পারে। তার মানে কি এমন একটা জায়গা থাকতে হবে যে মুদ্রাস্ফীতি বেশি না হয়, আবার আমাদের মন্দাবস্থা সৃষ্টি না হয়। মানে কি অর্থ ঋণের যোগানকে একটি কাঙ্ক্ষিত পরিমাণ নির্দিষ্ট লক্ষ্যে নিয়ন্ত্রণ করা দরকার। এ লক্ষ্যে বাস্তবায়নে সরকার আর্থিক কর্তৃপক্ষ যেসব নীতিমালা গ্রহণ করে তার সমষ্টিকে বলা হচ্ছিল আর্থিক নীতি। তাহলে আমরা বিষয়টা কিন্তু ক্লিয়ার বুঝতে পারলাম যে মানে কিভাবে আমরা এই অবস্থা, আমাদের আর্থিক মানে বাজার, আমার অবস্থাটা কি দেখতে চাই, সার্বিক অবস্থাটা কি অবস্থা থাকবে, যাতে করে আমরা দেখবো যে এখানে ঋণের মানে অর্থের বেশিও হবে না, কমও হবে না, আবার কি হবে মুদ্রাস্ফীতি বেশি হবে না, কমও হবে না, আবার কি হবে অর্থনৈতিক যে মন্দা অবস্থাও বিরাজ করবে না, আবার কি হবে না যে খুব বেশি মুদ্রাস্ফীতি থাকবে না। তার মানে এমন একটা ভারসাম্য অবস্থা যে অবস্থায় থাকতে হবে, যেটা সরকার এবং আর্থিক যে কর্তৃপক্ষ আছে বাংলাদেশ ব্যাংক, সেটা কি করবে, তারা যে নীতিমালা নিবে এই নীতিমালার সমষ্টিকে বলা হচ্ছিল আর্থিক নীতি। আশা করি বিষয়টি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আমরা এরপরে জানতে চেষ্টা করব আর্থিক নীতির লক্ষ্য
বা উদ্দেশ্য সমূহ যেটা বলি, লক্ষ্যটা কি বা কেন আর্থিক নীতি প্রণয়ন করা হয়। তো সেক্ষেত্রে প্রথম পয়েন্টটা যদি খেয়াল করি, আমরা আর্থিক নীতি বললাম, এত কথা বললাম, এটা এখন কেন দরকার আসলে। প্রথম যে বিষয়টা দেখতে পাচ্ছি আমরা আমাদের কম্পিউটার পর্দায়, সেটা হলো দাম স্তরের স্থিতিশীলতা রক্ষা। সরকার মানে সবসময় চায় যে বাজারে একটা ব্যালেন্স থাকুক, মানে একটা অবস্থা স্থিতিশীল অবস্থা থাকুক, যে ইচ্ছা মতো যেন কোনো জিনিসের দাম বাড়তে না পারে, আবার কোনো দাম যেন একেবারেই কমে না যায়। তাহলে দাম স্তরের স্থিতিশীলতা রক্ষার জন্য আর্থিক নীতি একটা প্রধান লক্ষ্য। কারণটা কি, আর্থিক নীতির মাধ্যমে এই বাজারে অর্থের যে সরবরাহ, এটা কি করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। আর এই নিয়ন্ত্রণ করার মাধ্যমে একটা দাম স্তর, যে সমগ্র যে দ্রব্য পণ্য সেবা আছে, দাম স্তরটা কেমন হবে সেটা এটার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। তার মানে কি, দাম স্তরের স্থিতিশীলতা রক্ষা আর্থিক নীতির একটি উদ্দেশ্য। তারপরে যে পয়েন্টে আছে সেটা হলো অর্থের আর্থিক মূল্য নির্ধারণ। শিক্ষার্থীবৃন্দ, আমরা অর্থের মূল্যটা কেমন হবে, আমদানি রপ্তানি বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে মুদ্রার বিনিময় হারটা কি হবে, এটাও কিন্তু একটা বড় বিষয়। যদি এটা যদি মানে নির্ধারণ করা না যায়, দেখা যাচ্ছে যে হয় এক্সপোর্ট করতে যে আমাদের ক্ষতির সম্মুখীন হতে হবে, অথবা আমদানি করতে আমাদের বেশি মূল্য দিতে হবে। এমন একটা জায়গায় রাখা যেখানে একটা ভারসাম্য অবস্থা বিরাজ করে। আমরা কিন্তু প্রথমেই বলছি যে আর্থিক নীতি কি, সেখানে আমরা কিন্তু বলছি যে এইভাবে এমন একটা অবস্থা রাখা যেখানে ভারসাম্য অবস্থা বিরাজ করবে। তার মানে এরকম হলো যে অর্থের মানে বিনিময় হারটা কেমন হবে। আমি আমদানি করার ক্ষেত্রে আমার তাহলে কি বেশি ব্যয় হয়ে যাবে কিনা যদি ডলারের দাম বেশি হয়ে যায়। আবার যদি দেখি যে আমি যদি রপ্তানি করি, আমার যদি ডলারের দাম কমে যায়, তাহলে কি হবে, আমার যে মোট রপ্তানিটা কি হয়ে যাবে, কমে যাবে কিনা, অনেকটা বিষয় করতে হবে, বিবেচনা করতে হবে। এই আর্থিক মূল্য নির্ধারণ করা একটা অর্থনীতির আর্থিক নীতির একটি উদ্দেশ্য। তো সেটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেটা তুমি বুঝতে পেরেছ। বিনিয়োগ ও নিয়োগ বৃদ্ধি। তো শিক্ষার্থীবৃন্দ, যে আর্থিক নীতি করছি, এর মাধ্যমে বিনিয়োগ আমরা বা বিনিয়োগ, বেশি বিনিয়োগকে উৎসাহিত করা হবে, বিনিয়োগটা বেশি হয় কিনা সেই দিকে লক্ষ্য করে করা হয়। কারণটা কি, বিনিয়োগ যদি বেশি হয় তাহলে বিনিয়োগের ফলে পূর্ণ নিয়োগের কথা বলছি, আমরা কাঁচামালের সরস ব্যবহারের কথা বলছি, আমাদের কর্মসংস্থান সুযোগের কথা বলছি, আমাদের উৎপাদন বৃদ্ধি হবে, আয় বাড়বে। তার মানে কি হচ্ছে, এই যে বিনিয়োগ বেশি হলে নিয়োগ বৃদ্ধি পাবে। এতে কি হবে, দেশের অর্থনৈতিক ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাবে। তার মানে কি, আর্থিক নীতির একটি লক্ষ্য যে বিনিয়োগ ও নিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি দেশের এই যে আর্থিক নীতি যে প্রণয়ন করছি, আসল কথা কেন করছি আমরা, করার কারণ কিন্তু একটাই, যে আমরা কি করতে চাই, একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন হোক, মানে অর্থনৈতিক অনুসারিত হোক। কিভাবে কোনো করা যাবে, সেই অনুযায়ী আর্থিক নীতি প্রণয়ন করতে হবে। যদি আর্থিক নীতি সঠিকভাবে প্রণয়ন করা না যায়, এখানে কি হবে না, আমরা দেখবো যে বিনিয়োগ হবে না, কর্মসংস্থান হবে না, উৎপাদন বাড়বে না, বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হবে, এতে অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তার মূলত অর্থনৈতিক উন্নয়নে সহায়তা প্রদান করা আর্থিক নীতির একটি উদ্দেশ্য। অর্থবাজারে স্থিতিশীলতা রক্ষা। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখছি যে আমরা মুদ্রা বাজার, মূলধন বাজার, শেয়ার বাজার, মার্কেট যেটাকে বলতেছি, খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, এখানে যেন একটি স্থিতিশীল অবস্থা বিরাজ করে। এখানে যে আমরা শেয়ার, ঋণপত্র আমরা যে বিক্রি করছি, এই যে বাজারটা এখানে এখানে যেন কখনো একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি না হয়। কিভাবে এই অর্থ বাজারকে স্থিতিশীল রাখা যায়, এবং যার ফলে এখানে যারা প্রকৃত ব্যবসায়ী তারা এখানে আস্থা
আস্থায় থাকে, আর এখানে বিনিয়োগ করবে। এর ফলে দেশের পুঁজিবাজারটা কি হবে, চাঙ্গা হবে, এখানে দেশের বিনিয়োগ বৃদ্ধি পাবে, দেশে বেকারত্ব হ্রাস পাবে, নিয়োগ বৃদ্ধি পাবে। এতে কি হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে। তার মানে কি হচ্ছে, অর্থ বাজার স্থিতিশীল রাখার মাধ্যমেই দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব। তার মানে কি, এটাও আর্থিক নীতির একটি উদ্দেশ্য। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়গুলো পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। আমরা যদি এর পরের পয়েন্টটা খেয়াল করি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আর্থিক নীতির হাতিয়ার সমূহ কি কি, কিভাবে আর্থিক নীতি আমরা মানে বাস্তবায়ন করবো, কিভাবে করা যাবে, এটা খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলছি যে কি, যে অর্থের যে বিষয়টা, সেটা কি কমানো বা বাড়ানো দুইটাই কিন্তু আছে। নিয়ন্ত্রণ মানে কি, কমানো না কিন্তু, বা স্বাভাবিক একটা অবস্থায় থাকা। সেটা কিভাবে করা যেতে পারে, আর্থিক নীতির আর্থিক নীতি কিভাবে আমি বাস্তবায়ন করবো, এক্সিকিউট করবো, কিভাবে আমি যে নীতি আমি যেটা চাই সেটা কিভাবে আমি বাস্তবে মানে ঘটাবো, সেটা বলছি যে ধাতব ও কাগজি মুদ্রার নোট নিয়ন্ত্রণ। সরকার তার প্রয়োজনে ধাতব মুদ্রা ও কাগজি মুদ্রা কি করে, নতুন করে ছাপায়। ঠিক আছে, কেন ছাপায়, তার প্রয়োজনে। যদি দেখে যে বাজারে অর্থের প্রবাহ কম, এখানে বিনিয়োগটা কম হচ্ছে, তাহলে সরকার তার প্রয়োজন মতো যে পরিমাণ সম্পদ বৃদ্ধি পেয়েছে, সে তার সাথে ব্যালেন্স রেখে একটা জায়গায় কি হচ্ছে, ধাতব কাগজ কাগজি মুদ্রার নোট সে কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। সে ইচ্ছা করলে নতুন মুদ্রা ছাপাতে পারে, এটা এটা সে করতে পারে। এভাবে সে কি আর্থিক নীতি বাস্তবায়ন করতে পারে। খোলা বাজার নীতি, খোলা বাজার নীতি প্রেক্ষিতে আমরা জানি, আমরা জানি কি, ঋণপত্র, তারপরে কি বন্ড, এগুলো বিক্রির মাধ্যমে খোলা বাজার থেকে সরকার অর্থটা কি করে দিতে পারে, নিয়ে যেতে একটু তুলে নিতে পারে। এর ফলে বাজারে অর্থের প্রবাহ কি হবে, একটু কমে আসবে। এটি কি হবে, মুদ্রাস্ফীতি হ্রাস পাবে। বাজারে কি মানে যদি কোনো ভারসাম্যহীনতা দেখা যায় বা দ্রব্যমূল্য খুব বেশি বেড়ে যায়, সাধারণ মানুষের যদি ক্রয় ক্ষমতা হ্রাস পায়, একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করবে। এক্ষেত্রে খোলা বাজার নীতি বাস্তবায়নের মাধ্যমে বাজার থেকে যদি অর্থ একটু কমানো যায়, তাহলে এর মাধ্যমে সে কি করতে পারে, বাজারটা একটু ব্যালেন্স আনতে পারে। এতে এই নীতিটা হচ্ছে খোলা বাজার নীতি। এইভাবে সে সরকার তার আর্থিক নীতি কি করে, বাস্তবায়ন করতে পারে। ব্যাংক হারের পরিবর্তন, আমরা জানি কি ব্যাংক হারটা কি, আমরা জানি যে যে আমরা আগের লেকচার আলোচনা করেছি যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক যে সুদের হারে ঋণ দিয়ে থাকে, সুদের হারটাকে বলা ছিল ব্যাংক হার। সুদের হার কমিয়ে বা বাড়িয়ে সার্বিক যে বাণিজ্যিকগুলো যে ঋণ দেয়, সেটাকেও কি করা যায়, কমানো বা বাড়ানো যায়। যদি এই সুদের ব্যাংক হার বেশি হয়, তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলোরও ঋণের সুদের হার বেশি হবে। ঋণের সুদের হার বেশি হলে সাধারণত ঋণ গ্রহণ কম হবে, তখন বাজার অর্থপ্রবাহ কমে যাবে। যদি ব্যাংক হার কম হয়, তাহলে কি হবে, বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের সুদের হারও কম হবে, তাদের অর্থপ্রবাহ বেড়ে যাবে। এইভাবে ব্যাংক হারের পরিবর্তনের মাধ্যমেও আর্থিক নীতি কি করা যায়, বাস্তবায়ন করা যায়। রিজার্ভ হার পরিবর্তন, যদি বাণিজ্যিক ব্যাংকগুলোকে কতটুকু রিজার্ভ রাখতে হবে, সেটা যদি একটু যদি একটু কমানো বা বাড়িয়ে দেওয়া হয়, এর মাধ্যমেও বাজারের অর্থের প্রবাহ বাড়ানো বা কমানো সম্ভব। এটা মানে প্রয়োগ করে যদি নগদ বেশি রাখতে হয়, তাহলে ঋণ কম দিবে, তাহলে ঋণ কম দিলে বাজার অর্থ প্রবাহ কম হবে। নগদের পরিমাণ কম থাকলেও চলে, তাহলে ঋণ বেশি দিবে, তখন কি হবে, বাজার অর্থ বেড়ে যাবে। এইভাবেও কিন্তু কি করা যায়, সরকার আর্থিক নীতি এইভাবে সে বাস্তবায়ন করতে পারে। গুণগত ঋণ নিয়ন্ত্রণ, যদি ঋণ খুব বেশি দেওয়া হয়ে যাচ্ছে বা আদায় হচ্ছে না, বা এর ফলে বাজার যদি একটু অস্থিতিশীল পরিবেশ বিরাজ করে, অর্থের প্রভাব বেড়ে যায় বা কোনো কমে যায়, কোনোভাবে রেশনিং করে বা কোনো নিয়ম করে ঋণের হার, ঋণ প্রদানটা একটু
কমিয়ে রাখা এর মাধ্যমেও আর্থিক নীতি কি করা যায়, বাস্তবায়ন করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের রাজস্ব নীতির কার্যকারিতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের রাজস্ব নীতির কার্যকারিতা আছে কিনা, আমরা যদি দেখি যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চাই তাহলে রাজস্ব নীতি কিভাবে কাজ করে। সরকারি ব্যয় হ্রাস, যদি সরকার তার ব্যয় হ্রাস করে তাহলে কি হবে, বাজারে অর্থের যে প্রবাহ তুলনামূলক কমে যাবে, কারণ সরকারি ব্যয় কম। সাধারণত সরকার ব্যয় করলে সে টাকাটা যে কোনোভাবেই হোক না বাজারে চলে আসবে টাকাটা। যখন টাকাটা চলে আসবে তখন দেখা যাচ্ছে যে বাজারে যত অর্থের বেশি হবে, মুদ্রাস্ফীতি তত বেশি হয়। তোমার প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যদি সরকারি ব্যয় কম হয় বাজারে অর্থ কম আসবে, মুদ্রাস্ফীতিটাও করা যায় নিয়ন্ত্রণে এটা কাজ করবে। কর বৃদ্ধি, যদি কর বৃদ্ধি করা যায় বা আয়কর বৃদ্ধি করা যায় তাহলে কি হবে, সাধারণ মানুষের কাছে মানে তার যে টাকা সেটার একটা অংশ কি করা যাবে, সরকার নিয়ে নিবে যে কোনোভাবে হোক। তখন তার আর্থিক সামর্থ্য সেটা হলো হ্রাস পাবে। হ্রাস পেলে সে কিন্তু ইচ্ছা করলেই কিন্তু কি করবে না, বেশি দাম দিয়ে অনেক কিছু কিনতে পারবে না। যখন না পারবে তখন কিন্তু এই যে মুদ্রাস্ফীতিটা কিছুটা হলেও লাগাম টেনে ধরা যাবে। সরকারি ঋণ নীতি, যদি ঋণ নীতির মাধ্যমে একটু পরিবর্তন আনা যায়, একটু কঠোর ঋণ নীতি বাস্তবায়ন করা যায় তাহলে ঋণটা একটু কি হবে, গ্রহণটা কম হবে। এর ফলে বাজারে দেখা যাচ্ছে যে একটু কি হবে, অর্থের প্রবাহ একটু হলো লাগাম টানা যাবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে। বাধ্যতামূলক সঞ্চয়, যে আমি যেটা করছি তার একটা অংশ যদি আমাকে বাধ্য করা হয় যে এটা একটা অংশ অবশ্যই কি করতে হবে, সঞ্চয় করতে, সম্পূর্ণটা কি করা যাবে না, ব্যয় করা যাবে না। বা এত পার্সেন্ট অবশ্যই আমি যে বেতন পাই তার একটা অংশ কি করতে হবে, অবশ্যই আমার প্রভিডেন্ট রাখতে হবে বা অন্য কোনো সে রাখতে হবে। সঞ্চয় যদি নির্দিষ্ট করে দেওয়া হয় তখন কিন্তু ইচ্ছা করলে বেশি ব্যয় করা যাবে না। এর ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সহজ হবে। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। এইভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের রাজস্ব নীতির কার্যকারিতা। শিক্ষার্থীবৃন্দ, যে রাজস্ব নীতির মাধ্যমে যে কি করতে পারে, যে সরকার তার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। মানে বিষয়টা হলো যে এই সব পদ্ধতি প্রয়োগ করে সরকার তার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এর পরের পয়েন্টে আলোচনা করি তাহলে তোমরা বুঝতে পারবে। কারণ আমি দেখলাম যে রাজস্ব নীতি আমাদের এটা করা যায়, ভালো কথা। রাজস্ব নীতিরও কিছু লিমিটেশনস আছে। সরকার ইচ্ছা করলে কি এগুলো করতে পারে, আমরা একটু দেখি। রাজস্ব নীতির সীমাবদ্ধতা, সঠিক নির্ধারণ। আমরা দেখছি যে আর্থিক যে আমার নিয়ন্ত্রণ, ঠিক আছে, নীতিমালা যাই বলি না কেন, এই রাজস্ব নীতির মাধ্যমে আসলে কতটুকু এটা মানে করা সম্ভব সেটা সঠিক মানে মানে কতটুকু হতে পারে, কতটুকু নিয়ন্ত্রণ সম্ভব, এটা রাজস্ব নীতির মাধ্যমে পুরোপুরি বের করা সম্ভব নয়। এটা হলো রাজস্ব নীতির একটি সীমাবদ্ধতা, সঠিক নির্ধারণ, মানে কতটুকু আমি আর্থিক নীতি বাস্তবায়ন করতে পারছি রাজস্ব নীতির মাধ্যমে, এটা নির্ণয় করা এটা একটা রাজস্ব নীতির সীমাবদ্ধতা। সুদক্ষ রাজস্ব প্রশাসন, রাজস্ব নীতির একটা সীমাবদ্ধতা হলো যে আমি যে রাজস্ব নীতির যে বাস্তবায়ন করব তার জন্য দরকার একটি সুদক্ষ রাজস্ব প্রশাসন। আমরা দেখি যে প্রতিবারই বাজেট প্রণয়ন করার আগে যে বাজেটের যে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা আর যখন দেখি লাস্টে এটা যদি হিসাব করা হয় দেখা যাচ্ছে বাজেট মানে রাজস্ব অনেক ঘাটতি দেখা দিচ্ছে। তার মানে কি হচ্ছে, যে রকম দক্ষ রাজস্ব প্রশাসন দরকার যার মাধ্যমে
আমাদের যেটা আদায় করতে চাই সেই পরিমাণ তো করতে পারা সম্ভব, বা তার চেয়ে বেশিও করা সম্ভব যদি আমরা সেরকম একটা রাজস্ব প্রশাসন থাকে। এই যে এইটা যে মাস সেটা না থাকার কারণে আমাদের যে কোনো রাজস্ব আহরণ করা সম্ভব সেটা সম্ভব হচ্ছে না। এর ফলেও যে আমাদের আর্থিক যে নীতি আছে এটা অনেক সময় আমরা সঠিকভাবে প্রণয়ন করতে পারছি না, অনেক কিছু আমরা বাস্তবায়ন করতেও পারছি না। কারণ কি, এই সুদক্ষ রাজস্ব প্রশাসন না থাকাও একটা রাজস্ব নীতির সীমাবদ্ধতা। অত্যাধিক বেকার সমস্যা আমরা দেখি যে রাজস্ব নীতির মাধ্যমে যে আমি আর্থিক নীতি বা অন্য কিছু মানে এক্সিকিউট করবো সেটাও কিন্তু সম্ভব হয় না। কারণটা কি, আমি দেখছি যে আমার রাজস্ব নীতির ক্ষেত্রে দেখছি যে আমার যে বেকার আছে, আমার গ্রামে যে বেকারের সংখ্যা, ছদ্ম বেকারত্ব, মৌসুমী বেকারত্ব, এত বেকারের সংখ্যা, এই বেকারত্ব বেশি থাকার কারণে দেখা যাচ্ছে যে আমি ইচ্ছা করলেও কোনো রাজস্ব নীতি বাস্তবায়ন আমি ইচ্ছা মতো করতে পারছি না। আবার আর্থিক নীতি আমি রাজস্ব নীতির মাধ্যমে আমি মানে বাস্তবায়ন করতে পারছি না। তো সেক্ষেত্রে বিষয়টা আশা করি বুঝতেছেন। অনুৎপাদনশীল কাজে ব্যয়। রাজস্ব নীতির একটা সমস্যা হলো যে অনুৎপাদনশীল কাজে ব্যয় হচ্ছে। আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশে অনেক বেশি আমাদের জটিলতা আছে, প্রশাসনিক দুর্বলতা আছে, কোনো কিছু বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক বেশি সময় সাপেক্ষ সময় নিয়ে থাকে। এর ফলে দেখা যাচ্ছে যে যে ব্যয়টা আমরা হচ্ছে সেটা সরাসরি উৎপাদনের কাজে সময় ব্যয় করা হচ্ছে না। এটাও রাজস্ব নীতির একটি সীমাবদ্ধতা। রাজস্ব নীতি কাজ করে মূল্য স্তরের উপর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, রাজস্ব নীতি যে আমি যে কি করছি, যে আমি সুদের করের হার বাড়ালাম বা কমালাম, এর মাধ্যমে দ্রব্যমূল্য আমি কি করতে পারি, একটু হলেও পরোক্ষভাবে কমাতে বা বাড়াতে পারি। কিন্তু এর ফলে কি হচ্ছে, মূল্যস্তরের মানে উপর পরোক্ষভাবে একটা প্রভাব বিস্তার করছে। এটাও রাজস্ব নীতির একটি সীমাবদ্ধতা। এলএম রেখা ভূমি অক্ষের সমান্তরাল বা খাড়া হলে আমরা কি দেখছি, আসলে আমরা ক্লাসিক্যাল মতবাদ দেখেছি, আমরা এই দেখেছি যে এখানে কি হচ্ছে, যদি এলএম রেখা ভূমি অক্ষের সমান্তরাল বা খাড়া হলে ক্লাসিক্যাল থিওরি যেটা আমি দেখেছি যে যদি এখানে কি হচ্ছে পূর্ণ নিয়োগ হয় তাহলে কি হবে, উৎপাদন বাড়বে, বেকারত্ব কমবে। যদি সেটা কি হয়, ভূমি অক্ষের সমান্তরাল বা খাড়া অক্ষের ভূমি বা খাড়া সমান্তরাল যদি হয়, তাহলে পণ্য নিয়োগের ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে, বেকারত্ব দূরের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না। এটাও একটি রাজস্ব নীতির সীমাবদ্ধতা। অধিক প্রয়োগ, যদি অধিক প্রয়োগ করা হয় রাজস্ব নীতির ফলে, এর ফলে কি হবে, মুদ্রাস্ফীতি বেশি হয়ে যেতে পারে, আবার মন্দাও দেখা দিতে পারে। মানে অনেক সময় বেশি যদি আমরা যদি খুব বেশি এটা নিয়ে কাজ করা হয়, এক্সপেরিমেন্ট চালানো হয়, তাহলে দেখা যাচ্ছে এটার ভালোর চেয়ে মন্দ দিকটা কি হবে, বেশি হয়। এটাও রাজস্ব নীতির একটি সীমাবদ্ধতা। মন্দা ও বেকারত্ব, যদি দেখি যে অর্থনীতির মন্দা অবস্থা দেখা দেয়, বেকারত্ব বেশি দেখা দেয়, তাহলে কিন্তু রাজস্ব নীতির মাধ্যমে যে আর্থিক নীতি যে আমি বাস্তবায়ন করবো সেটা করা সম্ভব হয় না। এটাও রাজস্ব নীতির একটি সীমাবদ্ধতা। সমন্বয়হীনতা, বিভিন্ন পক্ষের মধ্যে যে সমন্বয় কোঅর্ডিনেট করা, সেটা কিন্তু যদি না করা যায়, সেটা না করাটা রাজস্ব নীতির একটি সীমাবদ্ধতা। আমরা দেখি যে মাঝে মাঝে বিভিন্ন পক্ষের সাথে আমাদের সরকার যে রাজস্ব আহরণ করতে চাচ্ছে, সাথে এনবিআর বা আমরা দেখছি যে করের সাথে যারা যুক্ত আছে, যে কাজগুলোর মধ্যে সমন্বয়হীনতা দেখা যায়। এর ফলে যে সঠিক যে আর্থিক যে অবস্থান বা আর্থিক যে মানে সরকার যেটা করতে চাচ্ছে, ঋণ মানে আর্থিক অবস্থার পূরণ ঘটাতে চাচ্ছে, সরকার তার আয় বাড়াতে চাচ্ছে, এটাও
পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয় না। শিক্ষার্থীবৃন্দ, আমরা রাজস্ব নীতির সীমাবদ্ধতা একটু জানতে চেষ্টা করলাম। আশা করি বিষয় তোমরা বুঝতে পেরেছ। আর্থিক ও রাজস্ব নীতির পার্থক্য। আর্থিক নীতি ও রাজস্ব নীতির পার্থক্য। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি দেখি সংজ্ঞাগত পার্থক্যটা দেখি। আর্থিক নীতি কি হয়? অর্থের যে বিষয়টা, যে আমার অর্থের কি হবে সংকোচন বা প্রসারণ, মানে এইটা নিয়ে যেখানে কথা বলা হচ্ছে বা ভারসাম্যের কথা বলা হচ্ছে, সেই জায়গাটা হচ্ছিল আর্থিক নীতি। যে সরকার কি অবস্থা, মানে অর্থের মানে অবস্থা, মানে বাজার অর্থের প্রবাহ, সেখানে কিভাবে এটা নিয়ন্ত্রণ করা যায় বা বাড়ানো যায় বা কমানো যায়, স্বাভাবিক কিভাবে রাখা যায়, সেটা নিয়ে যে নীতি প্রণয়ন করে সেটা হলো আর্থিক নীতি। অন্যদিকে সরকার কিভাবে তার আয় বাড়াতে পারে, কিভাবে রাজস্ব আহরণ করতে পারে, এর সম্বন্ধীয় যে নীতি প্রণয়ন করা হয় তাকে বলা হচ্ছিল রাজস্ব নীতি। উৎসগত। শিক্ষার্থীবৃন্দ, আর্থিক নীতি সাধারণত দেখো যে কোথা থেকে এটা সরকার তার আর্থিক যে নীতি প্রণয়ন করা, যে যার একটি হলো বাংলাদেশ ব্যাংক, তার উৎস হলো বাংলাদেশ ব্যাংক। তার মানে কি হচ্ছে, সরকার তার আর্থিক নীতি কি করে, এখানে উৎস হলো বাংলাদেশ ব্যাংক, আর্থিক নীতি প্রণয়ন করে। ঠিক রাজস্ব নীতি প্রণয়ন করে সরকার, তার সাথে তার যে সহযোগী আছে এনবিআর, এখানে কি করে এইটা প্রণয়ন করে থাকে। হাতিয়ারগুলো, আর্থিক নীতির হাতিয়ারগুলো কিরকম? আমরা দেখি যে আর্থিক নীতি কি করে, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন, তারপরে কি আমরা দেখছি যে নতুন মুদ্রা প্রচলন, মানে এরকম একটা বিষয়, বা মুদ্রা বাতিল, এইসব বিষয়গুলো করে আর্থিক নীতি কি করা হয়, বাস্তবায়ন করা হয় হাতিয়ারগুলো। আর রাজস্ব নীতির ক্ষেত্রে কি হচ্ছে, করের হার কেমন হবে, বা করের কতটুকু কর বাড়াবে বা কমাবে, করের ক্ষেত্র বাড়াবে বা কমাবে, এইভাবে সে কি করে, তার রাজস্ব নীতি বাস্তবায়ন করে। প্রয়োগ। আর্থিক নীতি কি করে, প্রয়োগের মাধ্যমে দেখা যাচ্ছে কি হচ্ছে, যে বাজারে এটার প্রয়োগ হলো যে একটু কি হচ্ছে, সরাসরি এটা প্রয়োগ করা যায়, কিন্তু রাজস্ব নীতির মাধ্যমে এটা কি পরোক্ষভাবে এটা কি হয়, প্রয়োগ করে। প্রভাব, অর্থনৈতিক প্রভাব বাজারে কিরকম, পরোক্ষভাবে এটা প্রভাব বিস্তার করে। রাজস্ব নীতি কি করে, এটা সরাসরি কি করে প্রভাব বিস্তার করে, অর্থনৈতিক ব্যবস্থার একটা সরাসরি প্রভাব বিস্তার করে। কার্যক্রম, আর্থিক নীতির কার্যক্রম একটু দেখা যাচ্ছে যে পরোক্ষভাবে অর্থনীতিতে কি করে প্রভাব বিস্তার করে, রাজস্ব নীতির ক্ষেত্রে এটা সরাসরি প্রভাব বিস্তার করে। অর্থের যোগান, অর্থের যোগান, আর্থিক নীতি অর্থের যোগান মানে সরাসরি কি করে প্রভাব বিস্তার করে না, কিন্তু রাজস্ব নীতি সরাসরি প্রভাব বিস্তার অর্থের যোগান করে থাকে। তারল্য সংকট, অর্থনীতি তারল্য সংকট সৃষ্টি, সংকটের মাধ্যমে তার অর্থনীতি বাস্তবায়ন করে। ঠিক রাজস্ব নীতি কি করে, তারল্য বাঁধ ভেঙে তার রাজস্ব নীতি বাস্তবায়ন করে। অর্থনীতির উপর প্রভাব, অর্থনীতির উপর আর্থিক নীতির প্রভাব পরোক্ষ, রাজনীতির প্রভাব প্রত্যক্ষ। মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন, মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচনে অর্থনীতির প্রভাব প্রত্যক্ষ, রাজনীতির ক্ষেত্রে মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচনের প্রভাব পরোক্ষ। রেখা, খেয়াল করে শিক্ষার্থীবৃন্দ, এলিম রেখার ক্ষেত্রে আর্থিক নীতি কি করে কাজ করে, আর আইএস রেখার জন্য রেখার উপর রাজনীতি কাজ করে। আশা করি শিক্ষার্থী তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। আর্থিক ও ঋণ নীতির পার্থক্য আমরা আলোচনা করব। আর্থিক
ও ঋণ নীতির পার্থক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর্থিক নীতি আমরা আগেই বলেছি যে অর্থের যে নিয়ন্ত্রণ, অর্থের যে বিষয়টা, যেখানে কমানো, প্রভাব কমানো বা বাড়ানো, সেটা একটা বিষয়। সেটা কি করা হয়, আলোচনা করা হয়। আর ঋণ নীতির বিষয় হলো যে কিভাবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সেটা হলো যে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ দানের ক্ষমতা বাড়ানো যায়, মানে ঋণের এখানে কি করা হয় সেটা আলোচনা করা হয়। সেক্ষেত্রে বিষয়টা আবার খেয়াল করে যে আর্থিক নীতির বিষয়টা হলো যে বাজারে অর্থের স্বাভাবিক প্রবাহ, মানে কি ঋণের প্রবাহ স্বাভাবিক রাখা, ঋণের কি বাড়ানো বা কমানো, এই বিষয়ে যে করা হলো আর্থিক নীতি। আর ঋণ নীতি হলো যে কিভাবে বাজারে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ দান ক্ষমতা বাড়ানো যায়, সেটা এখানে আলোচনা করা হয়। আরেকটা বিষয় হলো যে আর্থিক নীতি একটু কি হচ্ছে যে তোমার কিভাবে বাজারে করা যাচ্ছে, অর্থবট স্বাভাবিক রেখে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, বেকারত্ব দূর করা যায়, এই দিক নিয়ে কাজ করে। আর ঋণ নীতি হলো যে কি হচ্ছে কিভাবে ঋণের স্বাভাবিক প্রবাহ ঠিক রাখা যায়, সেটা নিয়ে কাজ করে। আর্থিক নীতি একটি একটা অংশ হলো ঋণ গ্রহণ নীতি। তার মানে হচ্ছে ঋণ গ্রহণ নীতি একটি সংকীর্ণ ধারণা আর্থিক নীতির তুলনায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর্থিক বাজারে অর্থের যোগানের স্বাভাবিক কি পরিমাণ যোগান আছে, এটার মাধ্যমে ঋণের যোগানের মাধ্যমে কি করতে পারি, অর্থনৈতিক সার্বিক অবস্থায় একটা ধারণা পাওয়া যায়, ঠিক আছে, নিয়ন্ত্রণ করা যায়। একইভাবে আর্থিক অবস্থা, সামগ্রিক আর্থিক অবস্থার মাধ্যমে ঋণের এটা কি করা যায়, এটা কন্ট্রোল করা যায়, ঋণটা কি অবস্থা হবে, ঋণ নীতির এটা বাস্তবায়ন করা যায়। শিক্ষার্থীবৃন্দ, আমি এরপরে দেখি কখন অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে রাজস্বনীতি সম্পূর্ণ ব্যর্থ হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা বলছি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে রাজস্বনীতি সম্পূর্ণ ব্যর্থ হয়। আমরা আবার বলি অর্থনৈতিক স্থিতিশীলতা বলতে আমরা কি বুঝি সেটাকে জানতে হবে, তার সাথে রাজস্বনীতির কি সম্পর্ক, আর কখন রাজস্বনীতি ব্যর্থ হয়। আমরা যখন দেখব যে কোনো একটা দেশের বা দেশের কি দেখব যে সাধারণত যে তাদের উৎপাদন স্বাভাবিক আছে, তার আয় রপ্তানি স্বাভাবিক অবস্থায় আছে, আমদানি স্বাভাবিক অবস্থায় আছে, বেকারত্বের হার স্বাভাবিক অবস্থায় আছে, ধীরে ধীরে কর্মসংস্থান হচ্ছে, তারপরে তার কাঁচামাল শস্য ব্যবহার হচ্ছে, তারপরে কি হচ্ছে আস্তে আস্তে রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, দেশের মুদ্রা মান ঠিক আছে। তার মানে কি হচ্ছে যে তার যে সামগ্রিক যে অর্থনৈতিক অবস্থা, এটা মোটামুটি স্টেবল একটা অবস্থা আছে, অনেক বেশি মুদ্রাস্ফীতি নাই, বা এটা দেখা যাচ্ছে না, 5 থেকে 10% মধ্যে মুদ্রাস্ফীতি আছে, বেকারত্বের স্বাভাবিক পর্যায়ে আছে, রপ্তানি স্বাভাবিকভাবে আছে, আমদানি স্বাভাবিকভাবে আছে। তারপরে দেখা যাচ্ছে কি আমদানি রপ্তানি সাধারণত কি হচ্ছে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, বেকারত্ব আস্তে আস্তে কমছে। এই যে বিষয়গুলা, এইগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে যে বাজার কি আছে, অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে। কখন এটা বজায় রাখতে রাজনৈতিক সম্পূর্ণ ব্যর্থ হয়। আমরা ক্লাসিক্যাল থিওরি দেখেছি যে কি দেখেছি যে যদি এটা বর্তমানে যে ক্লাসিক্যাল থিওরি দেখেছি যে কি হচ্ছে অধিক নিয়োগ কি হবে, আমরা প্রথম দেখেছিলাম যে মজুরি কমিয়ে খরচ কমিয়ে অধিক নিয়োগ দিয়ে বেকারত্ব হ্রাস করে উৎপাদন বাড়িয়ে
দ্রব্যমূল্য স্বাভাবিক রেখে একটি কি করা, ভারসাম্য অবস্থা বিরাজ করা। এতে কি হয়, দেখা যাচ্ছে যদি যদি কখনো আমরা জানি যে এলএম রেখা যদি কি হয়, লম্ব রেখার সমান্তরাল হয়, ঠিক আছে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কোনোভাবেই এই আমি ইচ্ছা করলেই বেকারত্ব বা কর্মসংস্থানে পুনর্নিয়োগ দিতে পারবো না বা কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা যাবে না। এর মাধ্যমে যে আইএস রেখা কোনোভাবে কিন্তু কি করা যাবে না, কমানো বাড়ানো যাবে না। এইটা যদি এলএম রেখা যদি পুরোপুরি যদি কি হয়, খাড়া হয় বা লম্ব অক্ষ বরাবর হয়, তাহলে কিন্তু রাজস্ব নীতি সম্পূর্ণ কি হবে, ব্যর্থ হবে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে রাজস্ব নীতি সম্পূর্ণ ব্যর্থ হবে। কারণটা কি হলো যে এখানে তাহলে নতুন করে আর কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা কি সম্ভব না। যদি নাশ করা যায় তাহলে কিন্তু অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে না। সেটা কিন্তু আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। আমরা যদি একটু আজকের যে আলোচনাগুলো করলাম একটু প্রথম থেকে যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আর একটু ভালো করে বুঝতে পারবো যে আমরা কি বিষয়ে আলোচনা করলাম। তোমরা একটু যদি মনোযোগ সহকারে একটু বুঝতে চেষ্টা করো, তাহলে কিন্তু আমরা আরো বিষয়টা ভালো করে জানতে পারবো, বুঝতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, যে আমরা প্রথম আলোচনা করেছি যে আমাদের আর্থিক নীতি কি, সেখানে প্রথমে বলেছিলাম আর্থিক নীতি প্রণয়নের এখতিয়ার হলো বাংলাদেশ ব্যাংকের, এবং সেটা কি হয়, অর্থের যোগান কি হচ্ছে, কমানো বাড়ানো। আর আরেকটা বিষয় হলো যে এর ফলে আমি কি মুদ্রাস্ফীতি বাড়াবো নাকি মন্দা সৃষ্টি করবো, না করে এমন একটা জায়গায় রাখা যেখানে কি করবে, ঋণের যোগানে কাঙ্ক্ষিত পরিমাণ নির্দিষ্ট লক্ষ্যে নিয়ন্ত্রণ করা, মানে সেখানে একটা ভারসাম্য বিরাজ করবে। আর এর জন্য যে নীতি প্রণয়ন করা হচ্ছে এ বলা ছিল আর্থিক নীতি। তো সেখানে এরপরে আমরা আলোচনা করেছিলাম আর্থিক নীতির লক্ষ্য উদ্দেশ্য সমূহ, তারপর আলোচনা করেছি আমরা আর্থিক নীতির হাতিয়ার সমূহ, কিভাবে আর্থিক নীতি আমরা এই যে আমরা বাস্তবায়ন করা যায় কিভাবে, সেটা আমরা বলেছি যে এই যে আমরা আর্থিক নীতি বাস্তবায়ন করতে পারি। তারপরে আমরা আলোচনা করেছি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের রাজস্ব নীতির কার্যকারিতা, কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য রাজস্ব নীতি কিভাবে কাজ করবে, ঠিক আছে, সেটা আমরা জানতে চেষ্টা করেছি। আমরা তাহলে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম শিক্ষার্থী, এগুলো তোমরা একটু ভালো করে আমরা একটু একটু দেখো তোমরা আমরা যে আলোচনা করলাম সেটার সাথে নিজেরা একটু পাঠ্যবই দেখলে তাহলে আশা করি তোমরা আরো বিষয়গুলো জানতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমরা আজকের লেকচার এখানে শেষ করছি। পরবর্তী লেকচারে তোমাদের সাথে আমার বিস্তারিত কথা হবে। তোমরা সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। শিক্ষার্থীবৃন্দ, সকলকে অনেক ধন্যবাদ।